সেই সময় আমরা আবারও আগুন সন্ত্রাস ও খুনের রাজনীতির ঘৃণ্য চিত্র দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন নির্বাচন এলেই বিএনপি জামাতের নির্বাচন বিমুখ চরিত্র কিভাবে প্রকাশ হয়ে পড়ে। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে গিয়ে 2013-14 সালের মতো আবারও তারা অগ্নি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। গতকাল শুক্রবার ঢাকার গোপীবাগে যশোর থেকে আসা বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনে নাশকতার যে আগুন জ্বলেছে তাতে মা ও তার শিশু সন্তান সহ চারটি তাজা প্রাণ ঝরে গেছে বিএনপি জামাতের নাশকতার এই আগুনে। আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। আমরা নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গতকাল ও আজকে এখন পর্যন্ত সন্ত্রাসী দল বিএনপি জামাত দেশের 20টিরও বেশি ভোট কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়েছে। রাজবাড়ীর একটি স্কুলে পাহারায় থাকা গ্রাম পুলিশের একজন সদস্যকেও তারা হত্যা করেছে। রামুতে রাখাইন মন্দিরে গতকাল মধ্যরাতে আগুন দিয়েছে বিএনপি জামাতের লোকজন। ডেমরা ও কুমিল্লায় 2টি বাসে আগুন দিয়েছে তারা। ভোলাতে বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছে। এই চিত্র শুধু গত 2 দিনের, এখন পর্যন্ত যা বললাম। নির্বাচন বিরোধিতা আর সন্ত্রাসের ইতিহাস বিএনপির ডিএনএতেই আছে। এ দফায় 28শে অক্টোবরের তাণ্ডব নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাদের কাজই হলো মানুষ হত্যা করা, বাস ট্রেনে আগুন লাগানো, রেল লাইন উপড়ে ফেলা এবং দেশের সম্পদ ধ্বংস করা, বোমা বিস্ফোরণ করা, মানুষকে হত্যা করা। 28শে অক্টোবরের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি জামাতের আগুন সন্ত্রাসে যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন মানুষ এবং রাষ্ট্রের সম্পদ, ব্যক্তিগত সম্পদ, তার একটি পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে। 658টিরও বেশি যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়েছে এবং যানবাহন ভাঙচুর করা হয়েছে। রেলে নাশকতার ঘটনা ঘটেছে 21টি। 17টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, এতে 10 জনের জীবন গেছে। 20 জন বাস চালক ও হেল্পার অগ্নিদগ্ধ হয়েছে। কমপক্ষে 4 শতাধিক বোমা ও ককটেল হামলা করা হয়েছে। 150 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং একজন পুলিশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে। অর্ধ শতাধিক সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগের 6টি কার্যালয়ে হামলা করা হয়েছে। খুলনায় আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এসব ঘটনা ঘটাতে গিয়ে অনেক স্থানেই বিএনপির কর্মীরা হাতে নাতে ধরা পড়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে হাতে নাতে তাদেরকে ধরা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে আপনারা সেই বিষয়গুলো রিপোর্টও করেছেন, সেগুলো আজকে আমরা তুলে ধরব। গত 5ই নভেম্বর উত্তরার আবদুল্লাপুরে ককটেল বিস্ফোরণের সময় হাতে নাতে ধরা পড়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ হাসান। গত 24শে ডিসেম্বর নারায়ণগঞ্জে যে রেলে হাত বোমা নিক্ষেপ করা হয়, সেই সময় বিএনপি জামাত সমর্থক জয়নাল আবেদিন, হাবিবুর রহমান ও মোহাম্মদ আরিফকে আটক করে রেলওয়ে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের বনখড়িয়ায় রেল লাইন কেটে নাশকতার দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজমল হোসেন ভুইয়া সহ বিএনপি যুবদল ও ছাত্র দলের 7 জনকে গ্রেফতার করা হয়। তারা অপরাধের দায়ও স্বীকার করেছে। মাগুরা থেকে গত বৃহস্পতিবার ছাত্র দলের এক নেতাকে গ্রেফতারের পর বিএনপি জামাতের নাশকতা পরিকল্পনার কথা তারা জানায় এবং ব্রিফিংয়ে আইজিপি মহোদয় সেই বিষয়গুলো জানিয়েছে, আপনার মনে আছে। আমি আগেই বলেছি যে বিএনপি জামাত কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ভোট এলেই তারা সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিদের সাথে একাট্টা হয়ে নারী ভোটার, ধর্মীয় সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিসত্তার ভোটার সহ দেশের নাগরিকদেরকে তারা টার্গেট করে এবং নাশকতার মাধ্যমে তারা মানুষকে ভয় দেখিয়ে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। পরিতাপের বিষয় হলো এই যে নাশকতা তারা করছে এবং মানুষকে হত্যা করছে, কিন্তু তাদের সাথে তাদেরই পার্টনার ইন ক্রাইম একদল মানুষ যারা টুইটারে
যেটাকে বলা হয় এক্স, ফেসবুকে এবং টেলিভিশন টকশোগুলোতে এবং অনলাইনে বিভিন্ন মাধ্যমে অসত্যভাবে অপপ্রচার করে সবগুলো দোষ সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করে এবং মানুষের মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করে। এবং কিভাবে তারা এই বিষয়গুলি করে তারও কিছু উদাহরণ আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনাদের মনে আছে কিছুদিন আগে পুলিশের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে একটি চিঠি ডিজি হেলথের কাছে লেখা হয়েছিল হসপিটালগুলি বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্য। বিএনপি যখনই কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয় সেই দিন থেকে রাত্রেবেলা থেকে শুরু হয়ে যায় এই ঘটনা। তো পুলিশ সাধারণত তাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে তারা মাথায় রাখে যে কিভাবে হাসপাতালগুলি ব্যবস্থা থাকে, হসপিটালগুলি তাহলে যেখানে পুলিশ কোনোভাবে ম্যানেজ করতে পারে না, যেহেতু তারা চোরাগুপ্তা হামলা চালায়, সেখানে আহতদেরকে তাড়াতাড়ি যাতে স্বাস্থ্য সেবাটা দেওয়া যায়। সেই চিঠিকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এনে বলার চেষ্টা করেছে যে পুলিশ আগে থেকে কিভাবে জানলো। আমরা যখন বলেছি এটা তো গোটা বাংলাদেশের মানুষ জানে, আজকে হরতাল ডেকেছে বিএনপি, রাত্রে থেকেই অগ্নিসংযোগ শুরু হবে, কাজে এই প্রিপারেশন থাকাটা তো খুবই স্বাভাবিক। আপনাদের মনে আছে এক ব্যক্তি আগুন লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবং ক্যামেরাতে এসেছে এবং সে ভেস্ট পরেছিল, এবং আরেক ব্যক্তি দূর থেকে তাকে দেখে ভিডিওতে সে বলছে যে পুলিশের লোক আগুন লাগাচ্ছে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্যটি ছড়িয়ে দেওয়া হলো। পরবর্তীতে আমরা কি দেখলাম যে ভেস্ট পরা ছিল ঠিকই, কিন্তু সেটি পুলিশের ভেস্ট না, প্রেস লেখা ভেস্ট পরা ছিল। এবং তারপর কি দেখলাম, এই ভেস্ট পরা যে আগুন লাগাচ্ছিল তার চেহারা যখন জুম করে কাছে এনে পরীক্ষা করা হলো, দেখা গেল তার নাম হচ্ছে রবিউল ইসলাম নয়ন, যুবদলের কর্মী, যে 2013 সালেও অগ্নিসংযোগের দায় তার আছে এবং তার বিরুদ্ধে মামলা আছে। তো এইভাবে প্রতিটি হামলার ক্ষেত্রে যখনই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যখনই যে ধরা পড়ছে, পরিষ্কারভাবে ধরা পড়ছে, হয় স্বেচ্ছাসেবক দল, নয় ছাত্রদল, নয় যুবদল, অথবা বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা বা কর্মীরা। এবং তারা অনেকেই ধরা পড়ার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিচ্ছে। অথচ একদল, আমি বলবো রাজনীতিবিদ, যারা ভোট বর্জনের রাজনীতি করছে, সুশীল সমাজের একাংশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এক গুজববাজ, এক অপপ্রচারকারীরা মানুষের মধ্যে কনফিউশন তৈরি করার জন্য, এই যে পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাস, সেটাকে ভিন্ন খাতে দেখানোর জন্য এই অপপ্রচারগুলো তারা করার চেষ্টা করেছে। এমনকি গতকাল যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা একটি লিখিতভাবে একটি কাগজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা পরিষ্কারভাবে দেখবেন যে কিভাবে বিএনপির লোকজন ধরা পড়ার পরে যে আলামতের ভিত্তিতে তাদেরকে ধরা হয়েছে এবং ধরা পড়ার পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং স্বীকার করছে যে পরিকল্পনাগুলো কিভাবে করা হয়েছে, কোথা থেকে নির্দেশ এসছে, কেন তারা এই কাজগুলি করছে। বিএনপি ভোট বর্জনের রাজনীতি করছে, তারা বলছে যে মানুষ যাতে ভোট দিতে না যায়। এখন তারা ভোট বর্জন করেছে, তাদের যদি সে আস্থা থাকে যে মানুষ ভোট দিবে না, কেন বিএনপি বর্জন করেছে বলে, সে আস্থা থাকলে তাদের তো লিফলেট বিতরণ করার প্রয়োজন নাই, তাদের তো হরতাল দেওয়ার দরকার নাই। ভোটের দিনে মানুষ তো এমনি ভোট বর্জন করবে তাদের কথা অনুযায়ী। তার মানে তারা নিজেরাও বিশ্বাস করে না যে মানুষ ভোট বর্জন করবে। যেহেতু তারা এটা বিশ্বাস করে না, সেই জন্য প্রথমে তারা লিফলেট বিতরণ করেছে, তারপরে তারা হরতালে ডাক দিয়েছে এবং আবার নতুন করে নাশকতার মাধ্যমে মানুষকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে ফেলার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে, হুমকি দিচ্ছে যেন মানুষ ভোট দিতে না আসে। আমি কতগুলো আপনাদের গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরতে চাই, এখানে আমার কাছে আছে। ঢাকা ট্রিবিউনে আমরা এখানে দেখছি যে গোপীবাগের ট্রেন ফায়ারে এখানে বিএনপি লিডার নবিউল্লাহ, গতকাল যেটা ঘটেছে, সহ নবিউল্লাহ সহ 6 জন অ্যারেস্ট হয়েছে। এবং নিউ এজে এটা রিপোর্টটা আসছে, বেনাপোল এক্সপ্রেসের ঘটনাটা যেটা বলছি। গাজীপুরে যে রেল লাইনে নাশকতা হয়েছে, এখানে বিএনপি 7 জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে কংক্রিট এভিডেন্সের ভিত্তিতে। দৈনিক বাংলা রিপোর্ট। বিডি নিউজ 24, ফেনীতে অটোরিকশায় আগুন, নাশকতার প্রস্তুতিকালে 2 জন বিএনপি নেতা হাতে নাতে আটক। হাতে নাতে বিএনপি নেতা আটক। আরো রিপোর্ট দিতে পারি, আব্দুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা ধরা পড়েছে।
হাতে নাতে ধরা পড়ার রিপোর্ট কিন্তু এগুলো। গাড়িতে আগুন ধরানোর সময় পেট্রোল ও লাইটার সহ ধরা 2 বিএনপি নেতা, নিউজ বাংলা রিপোর্ট। হাতে নাতে ধরা পড়া রিপোর্ট। শুধু প্রযুক্তির সাহায্যে পরবর্তীতে তাদেরকে ধরা হচ্ছে বিষয়টি এরকম নয়, বা পুলিশ ধরার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিষয়টি এরকম নয়। হাতে নাতে যারা ধরা পড়ছে তারাও সবাই বিএনপির কোনো না কোনো স্তরের নেতা এবং কর্মী। বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদল নেতা আটক, বাংলা ট্রিবিউন। এবং আপনারা খেয়াল করে দেখবেন 28 তারিখের আগেও জুলাই মাসের 29 তারিখে ডেইলি স্টারের রিপোর্ট, জুলাই মাসে 29 তারিখে, টর্চিং অফ বাস অন July 29, 6 BNP men arrested, Daily Star, July 29. Tension mounts as buses set on fire by BNP supporters in Matoain, ঢাকা ট্রিবিউন। এই রিপোর্টটা হচ্ছে জুলাইয়ের 29 তারিখে, অর্থাৎ 28 তারিখ থেকে তারা যে তাণ্ডব দিয়ে শুরু করেছিল তার আগে থেকেও কিন্তু তারা আগুন লাগাচ্ছিল, এবং এগুলো সব রিপোর্ট আছে, আপনাদের এখানে আসছে। আমার কথা হলো, বিএনপির এই সন্ত্রাসীদের যখন পুলিশ অ্যারেস্ট করে তখন যদি প্রশ্ন ওঠে যে কেন বিএনপি নেতাকর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, তাহলে এই প্রশ্ন কেন উঠছে না, এই নাশকতা, এই অগ্নিসন্ত্রাস বিএনপি কখন থামাবে? আমরা কেন বলছি দুর্বৃত্তরা এই কাজ করছে? এটা তো বিএনপি জামাতের দুর্বৃত্তরা এই কাজ করছে, এটা তো প্রমাণ সহ আছে। আমরা যদি এটি না বলি যে বিএনপি জামাতে এই কাজ করছে, তাহলে কিন্তু তারা এটা করেই যাবে এবং অন্যের ঘাড়ে দোষ চাপাবে। আজকে কি প্রমাণের কোনো অভাব আছে যে তারা এই কাজগুলি একটির পর একটি করছে, মানুষকে পুড়িয়ে মারছে? এবং কি বলছে তারা? আজকে এই ঘটনা ঘটেছে, বিএনপি নির্লজ্জের মতন তাদের অফিসিয়াল পেজে তারা কি করেছে? নিন্দা জানিয়েছে এই অগ্নি সংযোগের, এবং তারা তদন্ত এবং বিচার চেয়েছে, স্বাধীন তদন্ত। আবার তদন্তর ফলে যখন বের হয়ে আসছে তাদেরই কেউ না কেউ এই কাজের সাথে যুক্ত, তখন তারা বলছে যে না, এটা জোর করে করানো হয়েছে। তাহলে স্বাধীন তদন্ত কাকে বলে? আর প্রযুক্তির ব্যবহার করে যখন হাতে নাতে ধরা পড়ছে, সেটিকে কি বলবেন? প্রযুক্তি কি স্বাধীন, নাকি প্রযুক্তিও কারো পক্ষ নিচ্ছে? এই প্রমাণগুলি যখন হচ্ছে তারপরে কি বলা যায়? তো আজকে তারা ভোট বর্জন করেছে, এটা তাদের সাংবিধানিক অধিকার, কিন্তু মানুষের ভোট দেওয়ার অধিকারও মানুষের প্রতিটি ভোটারের সাংবিধানিক অধিকার। মানুষকে ভয় দেখানোর জন্য নাশকতার আশ্রয় নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে ভোটাধিকারের নাকি সংগ্রাম তারা করছে, এটি কি আমাদের বিশ্বাস করতে হবে? যাদেরকে তারা মেরে ফেললো গতকাল ট্রেনে অগ্নিসংযোগ করে, এই মানুষগুলির কি বেঁচে থাকার অধিকার ছিল না? আজকে আমাদের কাছে সকল প্রমাণ আছে যে বিএনপি এবং জামাত এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলিকে আপনারা তুলে ধরবেন। বিএনপির এই সন্ত্রাস করতে গিয়ে যখন তারা ধরা পড়ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে যখন জেলে ঢুকানো হচ্ছে, যারা এই সন্ত্রাসের পরিকল্পনা করছে, যারা অর্থ যোগান দিচ্ছে, যারা অর্থ বিতরণ করছে, এবং তাদের ফুট সোলজাররা যারা রাস্তায় নেমে অগ্নিসন্ত্রাসটা করছে, সবাইকে যখন গ্রেফতার করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে তাদের গ্রেফতার করা হয়েছে, এবং গ্রেফতারকৃত যারা তাদের অনেকেই বিভিন্ন সময় হয়তো জেলের মধ্যে মারাও গেছে, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু তাদের এই সন্ত্রাসের ফলে সাধারণ মানুষ, ইনোসেন্ট মানুষ যাদেরকে হত্যা করা হচ্ছে, সেই হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে প্রশ্ন করার হচ্ছে না কেন? সেই প্রশ্নটি তোলা দরকার। আজকে নির্বাচন হচ্ছে, তারা তো নির্বাচনে আসতেই পারত। নির্বাচনে না এসে তারা নির্বাচনকে নিয়ে প্রশ্ন কিভাবে তুলতে পারে? যাই হোক, আমরা মূলত এই কথাটি বলতে চেয়েছিলাম যে বিএনপির এই নাশকতার পূর্ণাঙ্গ প্রমাণ আপনাদের কাছে তুলে ধরলাম, প্রযুক্তির মাধ্যমে যে প্রমাণগুলি পাওয়া গেছে। শুধু কনফেশনাল স্টেটমেন্টের কথা আমরা বলছি না। এবং আপনাদের গণমাধ্যমে জুলাইয়ের 29 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসে এবং তার পরবর্তীতে কোথায় কি রিপোর্ট হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এর মাধ্যমে আমরা বলতে চাই, টেলিভিশন টক শোতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বলবে এই আগুন কে লাগিয়েছে আমরা বুঝতে পারছি না, আমরা স্বাধীন তদন্ত চাই বলে মানুষের চিন্তাকে অন্য খাতে যারা নিতে চাবে, তারাও ইকুয়ালি ক্রিমিনাল বা দোষী এবং দায়ী, এই কথাটি আমরা বলতে চাই। কারণ সন্ত্রাসীদেরকে তারা ডিফেন্ড করার চেষ্টা করে তাদের এই ধরনের কুতর্ক এবং কুযুক্তির মাধ্যমে। এই বিষয়টি আমরা তুলে ধরতে চেয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
আরাফাত ভাই, যে গত 18ই ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন থেকে একটা নিষেধাজ্ঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের কাছে পাঠানো হয়েছে যে এরপরে 18 তারিখের থেকে যদি কেউ নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করে, প্রচার প্রচারণা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, কিন্তু আমরা দেখছি কি তারপরে থেকেই সেখানে এই যে বিভিন্ন সরকার বিরোধী যারা নাকি নির্বাচন বর্জন করেছে তারা মিছিল, মিটিং এবং প্রোপাগান্ডা, উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে, যাতে করে তাদের নেতাকর্মীরা আরো উদ্বুদ্ধ হয়ে হয়তো এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে এগিয়ে চলছে। আমার ব্যাপার হলো যে প্রশাসনভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ দলীয়ভাবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তা আপনার বক্তব্য কি হবে? ধন্যবাদ। আজকে আমাদের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে গিয়েছিল এবং সেখানে এই বিষয়টি তুলে ধরা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে নির্বাচনকে সংগঠন করা এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটি ঘটতে হবে, হতে হবে, নির্বাচন কমিশন এটি দায়ী। কাজে নির্বাচনকে বাধাগ্রস্ত যারা করবে তারা সংবিধানের বিরুদ্ধে কাজ করছে, আইনের বিরুদ্ধে কাজ করছে। কাজে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। আমরা দলের পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরেছি। বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে আমাদের একটি ডেলিগেশন গিয়েছিল এবং আমরা বলেছি যে যারা কোনো না কোনোভাবে যে কোনো কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ শক্ত ব্যবস্থা নেওয়া হয়, কারণ এদেশে সংবিধান এবং আইন সেটি বলে। This is the second time that the BNP alliance is boycotting parliamentary elections in Bangladesh. Are you worried about the world's media and others branding tomorrow's election as an unfair election? Do you have any plans to sue the BNP for bringing a bad name to your democracy? Thank you. Well, we do not have any such plan to sue BNP, but what do we want to tell the whole world? Okay. So basically, what we want to say everyone, that is the election that is to be held is as part of the constitutional obligation. So the Election Commission has certain role to play and it is bound by the law. So Awami League as a party, it is only a stakeholder to the election. It can only participate, but cannot force anyone to come and participate. We wanted everyone to come and participate. BNP was also welcomed, actually. So BNP decided, they chose not to come, but the election has to be held. It is not a choice, it's an obligation. But whether or not you want to come to the election, that is a choice. That's not an obligation. BNP chose not to come. Now, because they didn't come to the election, so how can that be our fault? We wanted them to come, they did not. Now, if they didn't come and the election is not what we expect it to be, as competitive as it should have been if BNP had come, then I think if anyone has to criticize, they have to criticize those who chose not to come, and that happens to be BNP. It is probably not our fault. And we did not do anything to create any impediments whatsoever to stop BNP coming to the election. Rather, we did everything that we could to make sure the election is held in a free and fair manner and in a peaceful manner. That was our commitment, and that was very visible. So the problem is, the question that the whole world need to ask is, why BNP did not come to the election? Is it BNP that did not come to the election, or it is their supreme leader, Tariq Rahman, who is a fugitive right now, did not allow BNP to come to the election because he himself does not qualify to participate. So he probably did not take the risk of allowing BNP to come to the election and lose in the election, going to the parliament as an opposition, and eventually lose his control over BNP as a leader. So this is the question that the whole world need to ask, BNP and their leader. Thank you. May I supplement? Yeah.
Actually, BNP was sued in a Canadian court. There is a BNP activist who sought political asylum in Canada, and the Federal Court of Canada said that BNP is a terrorist party, and the person, the petitioner, he belongs to BNP. So, a member from a terrorist group can't be given asylum in Canada. This for your information only. Thank you. আমার নাম মহসিন, আমি এটি নিউজে কাজ করি। আরফত ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে আপনি যতগুলো ঘটনার কথা বললেন সবগুলোর পেছনেই বিএনপির জড়িত সেই ধরনের প্রমাণের কথা বললেন, পত্রিকা রিপোর্টের কথা বললেন, তথা কানাডার কোর্টের কথা বলছিলেন। তো বাংলাদেশেও তো কোর্ট আছে, সেখানে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটি ঘটনা কিন্তু সন্ত্রাসী কার্যক্রম। তো সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে বিএনপিকে দায়ী করে, মানে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য আওয়ামী লীগ পার্টিগতভাবে কোনো উদ্যোগ নেবে কিনা, কিংবা কোর্টে কোনো মামলার উদ্যোগ নেবে কিনা? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে বিএনপির ভিতর থেকে যারা, যে ইন্ডিভিজুয়ালরা এই নাশকতার সাথে যুক্ত ছিল, তাদের বিপক্ষে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং অতীতেও তারা যখন এই ঘটনাগুলো ঘটিয়েছিল, অনেকে কিন্তু এসে বলেছে তারা যারা নাশকতা করছে তাহলে আইনিভাবে ব্যবস্থা নিয়ে কেন তাদের সাজা দেওয়া হয় না। টেলিভিশন টকশোগুলোতে অনেকে সব কথা বলেছে, কলাম লিখেছে। আবার যখন আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে সাজা দেয়া হচ্ছে, তখন এসে বলা হচ্ছে যে তড়িঘড়ি করে সাজা দিয়ে দেয়া হচ্ছে। কেন দেয়া হচ্ছে? তো আইন তার নিজস্ব গতিতে চলছে এবং চলবে, এবং আমরা যারা এটার সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমি মনে করি আইনের মতন করে ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপিকে সংগঠন হিসেবে আমরা এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই দল থেকে বা সরকার থেকে। কিন্তু ইলেকশন কমিশন স্বাধীনভাবে তারা তাদের মতন সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু তারা বাধার সম্মুখীন হচ্ছে, নাশকতার মাধ্যমে একটা সাংবিধানিক কার্যক্রম যেটি নির্বাচন, সেটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ইলেকশন কমিশন স্বাধীনভাবে তার মতন করে সেই ঘোষণাটি দিতে পারে। সেটি আমাদের No, what? I didn't get you. Well, should I speak? Oh, okay. Okay, the question was, since we have enough evidences of BNP, in BNP's involvement indulging into violence and terrorist activities, and because it was also declared in some way in the court in Canada that BNP's involvement with the terrorism, so whether the Bangladesh government or judiciary in Bangladesh will also make the similar declaration. That was his question. So we said, no, we do not have any such plan on our part, but every single individual from BNP, whenever they are involved into some kind of sabotage or terrorist activities, the law is taking its course, and it will continue to happen. Yes. Well, I'm Dr. Shukla from India. You know, every democratic country has its own rights. No other countries has a right to intervene. Number one. Number two, I'm surprised that your government and you have not done much about to tell people of the country, world, that we are prepared, but BNP is not participating to the best reasons they know. So it will be good, though they are trying to malign your position, but I'm sure people of Bangladesh will support you and will see that the government headed by Hasina ji will have an opportunity to clarify that no other country has a right to intervene or to teach democracy, because democracy is within the heart of people. It could have been better if they could have advised BNP to participate. Because, you know, this is not a question of the day. It is a question of tomorrow. We have to strengthen democracy. We have to strengthen the coming time, so we could teach our generations that election is an important part to strengthen the democracy. I will like you and your government should do its best to tell the world
that we are prepared, but if no one is prepared, we cannot bring them to the door. So please, I'll be happy if you could do much more. And for tomorrow, I am sure your party must be doing well to ensure that more and more participation takes place, so the world people could understand what democracy is in Bangladesh. With these words, once again, I thank you. Thank you. Thank you very much. Well, actually, you're right. I agree with you. Sometimes what we see is a projection of one-sided news in some media, unfortunately. Or the discussions are made in a manner as if, the entire context is not presented. So basically, what is happening here, some people try to say that it is a one-sided election that is going to happen. But election cannot be one-sided. It's an election open for all. So those who are boycotting the election, they are boycotting it one-sidedly and voluntarily and single-handedly. Right? So election, something which is open for all, cannot be one-sided. Just because, one of the parties decided not to come to the election. This is number one. Secondly, we have seen some diplomats or, some of our friends abroad or some media even talk about the police crackdown onto BNP on 27th October and onward. And they also say the police crackdown on BNP ahead of election. So, interestingly, BNP never got into the process, electoral process. So there's no election ahead of BNP. So it is a lie to say the police crackdown on BNP ahead of election. The election was ahead of 27 registered political party, those who are into this process, and there's no police crackdown on them. Because BNP was indulging into violence from 28th onward and involved into arson attack, attacking the residence of the Chief Justice and those kind of stuff, that's why the law took its course. And you're interpreting that as a crackdown on the part of the police, setting fire on ambulances, hospitals, attacking the hospitals. Those kind of terrorist activities were done by BNP. So this information is missing, what BNP has done, but how many of them were arrested, that has been highlighted. So it's a partial truth. And a party that never got into the electoral process, how the election is ahead of them? How can there be a pre-election environment for them that exists? So one of my friends abroad asking me that the pre-election environment is a bit complicated. I said there's no pre-election environment for BNP because they never got into the electoral process. If BNP had gotten into the electoral process, if they were out on the street for the election campaign asking votes, then there would be nothing like that that you see. But they never did that. What they did, they were up to killing the police, injuring them, attacking the residents of the Chief Justice, attacking the ambulances, attacking the hospitals. Those are the things they did. This is as simple as that. So I'd like to request you as well, and friends like you, to tell the whole world on our behalf that to show the whole picture, not the partial picture. Just imagine for a minute, if BNP did not do what they did on October 28th. Instead, if they had gotten into the electoral process like the way Awami League and other political party did, there would be only festivity around the election. There'd be no killing, no arson, no nothing. And there'll be no arrest, no nothing. It'll be only election. And those who are in favor of the election, they are in favor of democracy. Those who are against the election, in favor of terrorism, how can they be a force, a pro-democracy force? This is exactly what we want to tell the whole world. And I hope that you can also help us, spreading this message. Thank you. I think আমরা এখানে শেষ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও এখানে উপস্থিত ছিলেন, আপনারা জানেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি এবং আমাদের মিডিয়া উপকমিটির একজন সম্মানিত সদস্য। আমাদের সাথে আছেন গোলাম রাব্বানী চিনু ভাই,
আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল শামীম, উপপ্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে আছেন এদিকে সায়েম, উপ দফতর সম্পাদক, শাহাবুদ্দিন ফারাজি, কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের, এবং রোকেয়া সুলতানা আপা, হেলথ সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক। ধন্যবাদ আপনাদের সবাইকে।